জিম করবেট অমনিবাস, মহাশ্বেতা দেবী সম্পাদিত, করুণা প্রকাশনী প্রকাশিত দ্বিতীয় খণ্ডের প্রথম গল্প, মন্দিরের বাঘ এবং কুমায়ুনের আরো মানুষ খেকো। পড়ছি রমা মুখোপাধ্যায়। দ্বিতীয় পর্ব। দাবিথুরায় পৌঁছাবার পরদিন সকালেই আমি মানুষ খেকোর সন্ধানে নিচে লোহার ঘাট রোডে নেমে গেলাম। অথবা তার সম্পর্কে এখানে যদি কিছু সংবাদ মেলে, কারণ মন্দিরের লোকটিকে আক্রমণ করবার পর চিতাটি এই পথেই গেছে বলে জানা গিয়েছিল। একটু দেরিতে রেস্ট হাউসে দুপুরবেলা আহারের জন্য ফিরে দেখতে পেলাম একজন লোক আমার চাকরের সঙ্গে কথাবার্তা বলছে। লোকটি বলল যে সে মন্দিরের পুরোহিতের কাছে খবর পেয়েছে যে আমরা কিছু শিকারে আগ্রহী এবং আমরা রাজি হলে সে আমাদের একটা জারাওয়ের সন্ধান দিতে পারে। এর শিংগুলি ওক গাছের বড় শাখার মতো। পাহাড়ি সম্বরদের কচ্ছিত সুন্দর শিং হয়। কিছুকাল আগে কুমায়ুনে 47 ইঞ্চি শিংওয়ালা সম্বর গুলি করে মারা হয়। তার ওপর এই বিরাট প্রাণীটি থেকে কেবলমাত্র আমার লোকেদেরই মাংসের ব্যবস্থা হবে না, সেই সঙ্গে দাবিধুরার সমস্ত মানুষের মাংসের যোগান দেওয়া যাবে। লোকটিকে জানালাম যে দুপুরের খাওয়ার সেরেই আমি তার সঙ্গে বেরোব। কয়েক মাস আগে আমি সামান্য কয়েকদিনের জন্য কলকাতায় যাই এবং এক সকালে হাঁটতে হাঁটতে আমি বন্দুক বিক্রেতা ম্যান্টনের দোকানে ঢুকে পড়ি। দরজার ধারেই কাচের শোকেসে একটা রাইফেল ছিল। আমি যখন এই অস্ত্রটি দেখছিলাম তখন আমার পুরনো বন্ধু এই দোকানের ম্যানেজার এসে উপস্থিত হলেন। তিনি জানালেন যে এই রাইফেলটি ওয়েস্টার্লি রিচার্ডসের 275 নতুন মডেল। ভারতে পাহাড়ি অঞ্চলে শিকারের জন্য কোম্পানি এগুলি চালাতে আগ্রহী। রাইফেলটি অতএব পছন্দসই এবং ম্যানেজারের ওটিকে আমার গছাতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না, এবং যদি এটি আমার কাজের উপযোগী বোধ না হয় তবে তিনি এটা ফেরত নিতে রাজি ছিলেন। সুতরাং নতুন রাইফেলটি নিয়ে আমি গ্রামীণ বন্ধুর সঙ্গে বিরাট ওক ডালের মতো শিংওয়ালা জারোয়ারটিকে মারবার জন্য সেই সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম। উত্তরের তুলনায় দাবিধুরার পাহাড়ের খাড়াই অনেক কম। স্বভাবতই আমরা এই পথে ওক বন আর ঝোপ জঙ্গল পেরিয়ে প্রায় 2 মাইল হেঁটে এসে পৌঁছলাম ঘাসের আস্তরণে ঢাকা স্থানে। এখান থেকে অদূরে উপত্যকায় দিগন্ত বিস্তৃত দৃশ্যাবলী স্পষ্ট। উপত্যকার বাঁ দিকে ঘন জঙ্গলে ঢাকা সবুজ একখণ্ড খোলা জমি দেখিয়ে আমার পথপ্রদর্শক আমাকে জানালো যে এখানে যারাও সকাল ও সন্ধ্যায় ঘাস খায়। তাছাড়াও সে জানালো যে এই উপত্যকার দক্ষিণ দিকে একটা রাস্তা আছে এবং দাবিধুরা থেকে যাওয়া আসার পথেই সে ওখানে যারাও দেখে। আমি যে রাইফেলটি সঙ্গে এনেছি তা 500 গজের নির্ভুল নিশানার উপযোগী, কিন্তু রাস্তা থেকে জারাওয়ের বিচরণ ক্ষেত্রের দূরত্ব মাত্র 300 গজ। সুতরাং রাস্তা ধরে নেমে গিয়ে ওটাকে মারবার জন্য অপেক্ষা করাই আমি স্থির করি। আমরা যখন কথা বলছিলাম দেখলাম আমাদের বাঁ দিকের আকাশে কয়েকটি শকুন পাক খাচ্ছে। আমার সঙ্গীর দৃষ্টি ওদিকে আকর্ষণ করতেই ও জানালো যে ওদিকের পাহাড়ের ভাঁজে একটা ছোট্ট গ্রাম আছে। সম্ভবত ওখানে কোনো গৃহপালিত পশু মারা যাওয়াতে শকুনগুলোর নজর পড়েছে। যা হোক, সে বলল, আমরা শিগগিরই জানতে পারছি পাখিদের আকর্ষণের কারণ, কেননা ও পথেই তো আমাদের ফিরতে হবে। একটা ঘাসে ছাওয়া ঘর, একটা গরু ভেড়া রাখবার চালা আর প্রায় 3 বিঘা খানেক সদ্য ফসল কাটা ধাপে ধাপে নেমে যাওয়া ক্ষেত, এই হলো গ্রাম। কুড়েঘর আর চালা থেকে 10 ফুট চওড়া বৃষ্টি জলের নালা দিয়ে আলাদা করা একটা জমির ওপরে পড়ে থাকা একটা জানোয়ারের দেহ দেখে শকুন মাংস খুবলে খুবলে খাচ্ছে। কুড়েঘরটার কাছে পৌঁছতে একজন লোক বেরিয়ে এসে আমাদের নমস্কার জানিয়ে
আমরা কোথা থেকে আর কখন এসেছি জিজ্ঞেস করলো। মানুষ খেকো চিতা মারবার জন্যে আমি নৈনিতাল থেকে মাত্র গতকাল দাবিধুরায় এসে পৌঁছেছি। এ কথা তাকে জানাতে সে দুঃখ করতে লাগলো। কেন সে আগে জানতে পারলো না আমার পৌঁছাবার কথা। তাহলে তো আপনি, সে বলল, যে বাঘটা আমার গরুটাকে মেরেছে সেটাকেই মারতে পারতেন। সে বলে চলল, এখন যে মাঠটার গরুর হাড় নিয়ে শকুনেরা কামড়াকামড়ি করছে, কালও সে মাঠে জমিতে সারের প্রয়োজনে চড়তে ছেড়েছে 15টা গরুকে। তার একটাকে রাত্রে বাঘে মেরেছে। তার নিজের কোনো আগ্নেয়াস্ত্র নেই, আর কাছাকাছি এমন কেউ নেই যাকে সে বাঘটা মারবার জন্যে অনুরোধ জানাতে পারে। তাই সে গিয়েছিল নিকটবর্তী গ্রামের একজনের কাছে, যার কাজই হলো সেই এলাকায় চামড়া সংগ্রহ করা। সেই লোকটি আমার আসবার 2 ঘন্টা আগে গরুটার চামড়া ছুলে ফেলেছে, আর এখন চলেছে শকুনদের মহোৎসব। যখন লোকটাকে জিজ্ঞেস করলাম যে সে কি জানতো না যে সে এলাকায় বাঘ আছে, আর তা জেনে শুনে কেন রাতে গরুগুলোকে চড়াতে পাঠালো, উত্তরে সে আমাকে অবাক করে দিয়ে বলল যে দাবিধুরা পাহাড়ে চিরকালই বাঘ আছে, কিন্তু এর আগে কখনো কোনো গরু ভেড়া মারা পড়েনি। কুড়েঘরটা পেরিয়ে এগোতেই লোকটা প্রশ্ন করে, কোথায় যাব? আমি তার উত্তরে যখন জানালাম যে আমি উপত্যকার অন্য প্রান্তে জারাও মারতে যাচ্ছি, তখনও সে বিনীত অনুরোধ জানালো যে এখনকার মতো জারাও না মেরে আমি যেন বাঘ শিকারে মন দিই। আপনি দেখতেই পাচ্ছেন আমার জমির পরিমাণ সামান্য, আর তেমন উর্বরাও নয়। এই অবস্থায় যদি বাঘ আমার গরুগুলোকে মারতে শুরু করে, তাহলে আমি কি করে বাঁচব? আমার সমগ্র পরিবার যে অনাহারে মরবে। আমরা যখন কথা বলছিলাম, তখন মাথায় 1 ঘড়া জল নিয়ে পাহাড় বেয়ে উঠে এলো একটি নারী। তার পেছনে একটু পরে মাথায় 1 বোঝা সবুজ ঘাসের ভার নিয়ে এলো একটা মেয়ে, আর একটা ছোট ছেলে মাথায় বয়ে আনলো 1 আটি শুকনো লকড়ি। প্রায় 3 বিঘার মতো স্বল্প ফসলি জমি, আর মাত্র কয়েক সের দুধ। তার ওপর পাহাড়ি গরুর দুধও হয় কম। দাবিধুরায় বেনের কাছে বিক্রি করে চলে 4 জনের সাংসারিক দিন গুজরান। সুতরাং এই লোকটি যে আমার বাঘ মারার ব্যাপারে আগ্রহান্বিত হবে, তাতে আর আশ্চর্যের কি আছে? শকুনগুলো মরিটাকে শেষ করে ফেলেছে। অবশ্য এতে কিছুই এসে যায় না, কেননা আশেপাশে এমন কোনো ঝোপঝাড়ের আস্তানা নেই যেখানে থাবা এলিয়ে বাঘটা শকুনগুলোর কাণ্ডকারখানা দেখতে পারে। সুতরাং নিশ্চিত যে সে ফিরে আসবে, কারণ গতরাত্রেও তার খাওয়ার ব্যাপারে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটেনি। জারোয়ার চেয়ে বাঘ শিকারেই আমার পথপ্রদর্শকেরও আগ্রহ লক্ষিত হলো বেশি। সুতরাং দুজনকেই বসে থাকতে বলে বাঘটা কোন দিকে গেছে সেটা খুঁজতে বেরুলাম, কারণ মাঠের কাছাকাছি এমন কোনো গাছ ছিল না যেখানে বসে আমি বাঘটার গতিবিধি লক্ষ্য করতে পারি। তার উপর আমার ইচ্ছা ফেরার পথেই বাঘটার মুখোমুখি হব। পাহাড়ের এদিকে সেদিকে গৃহপালিত পশুদের যাতায়াতের পথ, কিন্তু মাটিটা এতই শক্ত যে কোনো পায়ের ছাপ পড়ে না। এ কারণে গ্রামটা বার দুয়েক ঘুরে দেখে নিয়ে বৃষ্টির জলের খালটা ধরে এগোলাম। এখানকার নরম ভেজা মাটিতেই আবিষ্কার করলাম একটা বড় পুরুষ বাঘের থাবার ছাপ। এই থাবার চিহ্নতেই বোঝা গেল যে বাঘটা খাওয়া সেরে এ পথেই ওপরের দিকে উঠে গেছে। সুতরাং এটাই যুক্তিগ্রাহ্য যে সে এ পথেই ফিরবে। কুড়েঘরটা খালটার যে পারে, সে পারেই প্রায় 30 গজ দূরত্বে খাল পাড়েই একটা খর্বাকায় সর্বাঙ্গে বুনো গোলাপের
লতায় ঢাকা একটা ওক গাছ। রাইফেলটা নিচে রেখে খালটার ওপর ঝুঁকে পড়া ওক গাছটায় উঠে পড়লাম এবং লতাঝোপে আচ্ছন্ন মোটামুটি সুবিধাজনক বসবার জায়গাও মিলে গেল। কুঁড়েঘরটায় ফিরে এসে অপেক্ষমান লোক দুটোকে বললাম যে আমি এখন রেস্ট হাউসে ফিরে যাচ্ছি। উন্নত ধরনের বারুদ ভরা কার্তুজের ব্যবহারোপযোগী আমার ভারী দোনলা 500 এক্সপ্রেস রাইফেলটা নিয়ে আসতে। আমার পথপ্রদর্শক অবশ্য মনের খুশিতেই আমাকে সে কষ্টের হাত থেকে বাঁচালো। সুতরাং তাকে বিষয়টা সম্পর্কে নির্দেশ দিয়ে এসে গ্রামীণ মানুষটার সঙ্গে তার দোরগোড়ায় বসে পড়লাম আর শুনতে থাকলাম এক দরিদ্র অথচ সংখ্যাহীন মানুষের শুধুমাত্র মাথার উপরে ঘাসের আচ্ছাদনটুকু টিকিয়ে রাখবার জন্যে প্রকৃতি ও বন্যজন্তুদের বিরুদ্ধে সংগ্রামের কাহিনী। জানতে চাইলাম কেন সেই নির্জন জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস ও জীবিকার্জনের চেষ্টা করছে না। উত্তরে সে অত্যন্ত শান্তভাবে বলল, এটাই যে আমাদের বাড়ি। সূর্য তখন প্রায় অস্তমিত। দেখলাম পাহাড় বেয়ে দুজন লোক নেমে আসছে কুঁড়েঘরের দিকে। কারোর হাতেই রাইফেল নেই, কিন্তু বালা সিং গাড়ওয়ালিদের মধ্যে যার মতো শ্রেষ্ঠ মানুষ বিরল এবং কয়েক বছর পরে যার বেদনাদায়ক মৃত্যুর ঘটনা কথা পূর্বেই আমি বলেছি, হাতে একটি লণ্ঠন ঝুলিয়ে আসছে। বালা সিং পৌঁছে জানালো যে সে আমার ভারী রাইফেলটা আনেনি, কারণ কার্তুজগুলো আমার সুটকেসেই তালাবন্ধ রয়েছে আর আমি চাবিটাও পাঠাতে ভুলেছি। ফলে আমার নতুন রাইফেলটা দিয়েই বাঘটাকে মারতে হবে, আর এটার পক্ষে এর চেয়ে ভালো বউনি আর নেই। গাছের উপরে আসন নেবার আগে কুঁড়েঘরের মালিককে বললাম যে তোমার 2 বাচ্চা, 8 বছরের মেয়ে আর 6 বছরের ছেলেটাকে শান্ত করে রাখার উপরেই আমার সার্থকতা নির্ভর করছে, এবং তোমার স্ত্রী যেন আমার বাঘটাকে গুলি করা বা বাঘটা আর আসবে না এরকম সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত সন্ধ্যের রান্নাটা না চড়ায়। বালা সিংকে নির্দেশ হইল সে যেন কুঁড়েঘরের বাসিন্দাদের চুপ করিয়ে রাখে, আমি শীষ দিলে আলো জ্বালায় এবং আমার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করে। পাহাড়ের ওপর থেকে অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে যেতেই উপত্যকার শত সহস্র পাখিদের কলগুঞ্জন ক্ষীণতর হয়ে এলো। গোধূলির অন্ধকার ঘন হয়ে এলো। মাথার ওপরে পাহাড়ে হুতুম প্যাঁচার চিৎকার। চাঁদ ওঠবার আগে পর্যন্ত কিছুকালের জন্য চতুর্দিক থাকবে প্রায় অন্ধকার। সময় আসন্ন, আর কুঁড়েঘরের বাসিন্দারা মৃতের মতো নিস্তব্ধ। আমার রাইফেলটাকে শক্ত করে ধরে নিচের মাঠের দিকে স্থির চোখ রেখে বসে আছি। বাঘটা তখন আমার গাছের নিচের পথটা এড়িয়ে সেই মড়িটার কাছে পৌঁছে গেছে, আর সেটার অবস্থা দেখে ভয়ঙ্কর ক্রুদ্ধ। চাপা গর্জনে সে শকুনদের অভিশাপ দিতে থাকলো। যদিও 2 ঘন্টা আগেই তারা উড়ে গেছে, কেবলমাত্র জায়গাটাতে রেখে গেছে তাদের গায়ের সৌগন্ধ। সম্ভবত 2, 3 বা 4 মিনিট ধরে সে নিজের মনে গর্জালো, আর তারপরেই নৈশব্দ। ক্রমশই আলো ফুটেছে, আর কয়েক মিনিট পরেই আমার ভুবন আলোর বন্যায় ভরিয়ে দিয়ে পাহাড়ের গায়ে চাঁদ উঠল। শকুনেরা চেটে মুছে খেয়ে যাওয়ার এখন হাড়গুলো চাঁদের আলোয় শুভ্রতর দেখাচ্ছে, কিন্তু কোথাও বাঘটার চিহ্ন মাত্র নেই। উত্তেজনায় শুকিয়ে যাওয়া ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে নিচু গলায় শীষ দিলাম। বালা সিং সজাগই ছিল। শুনতে পেলাম সে কুঁড়েঘরের মালিককে উনুন থেকে আগুন জ্বালিয়ে আনতে বলছে।
ঘাসে কুড়ের দেওয়ালের ফাঁকে যে অল্প আলোর আভাস দেখতে পাচ্ছিলাম, এখন লণ্ঠনটা জ্বালাতেই তা স্পষ্টতর হলো। আলোটা কুড়ের এধার থেকে ওধার আনা হলো। তারপর দরজা খুলে আলো হাতে মুখটাতে দাঁড়িয়ে আমার আদেশের জন্য অপেক্ষা করতে থাকলো। ওই একটি চাপা শীষ দেওয়া ছাড়া গাছের উপরে ওঠার পর আমি কোনো শব্দ বা গা নড়াচড়া করিনি, এবং এখনই নিচে তাকিয়ে সুস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম আমার ঠিক নিচেই বাঘটা দাঁড়িয়ে তার ডান কাঁধের ওপর দিয়ে বালা সিংকে দেখছে। আমার রাইফেলের মুখটা তখন বাঘের মাথাটা থেকে মাত্র 5 ফুট দূরত্বে। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো এই কার্তুজে হয়তো বাঘের লোমগুলো পুড়ে যাবে। আমার রাইফেলের হাতির দাঁতের মাছিটি বাঘের হৃৎপিণ্ডকে নির্দেশ করে আছে। জানি আমার বুলেট মুহূর্তেই তার মৃত্যু ঘটাবে। আমি শান্তভাবে ট্রিগার টিপলাম। চাপে ট্রিগার নেমে এলো, কিন্তু কিছুই হলো না। হা ঈশ্বর, কি অসহ্য অসাবধানী আমি! স্পষ্ট মনে আছে, গাছে আসন নেবার আগে আমি ম্যাগাজিন থেকে 5টা গুলির একটি ক্লিপ ভরেছিলাম রাইফেলের চেম্বারে, কিন্তু নিশ্চয়ই ম্যাগাজিন থেকে কার্তুজটা ঠিকমতো চেম্বারে বসছে কিনা তা দেখে নিতে ভুলে গেছি। রাইফেলটা যদি পুরনো আর বহু ব্যবহৃত হতো তবে এই ভুলটা শুধরে নেওয়া সম্ভব হতো, কিন্তু রাইফেলটা নতুন, এবং যে মুহূর্তে বোল্টটা পেছনে টানবার জন্য লিভারটা তুলেছি তখনই ক্লিক করে একটা ধাতব শব্দ, আর এক লাফে বাঘটা খাল পেরিয়ে অদৃশ্য হলো। বালা সিং এর প্রতিক্রিয়া দেখবার জন্য পেছনে তাকাতে দেখলাম সে কুড়ের ভেতরে ঢুকে পড়ে দরজা বন্ধ করেছে। নৈশব্দের এখন আর কোনো প্রয়োজন নেই। আমাকে গাছ থেকে নামতে সাহায্য করার জন্য বালা সিং আমারই ডাকে এগিয়ে এসেছে। ম্যাগাজিনটা খালি করার জন্য রাইফেলের বোল্টটাকে আমি পেছনের দিকে টানলাম। তখনই দেখলাম যে বোল্টের শেষের দিকে একটা কার্তুজ রয়েছে। তাহলে তো রাইফেলটায় গুলি ভরা ছিল আর সেফটি ক্যাচও খোলা ছিল। তবে কেন আমার ঘোড়া টেপা সত্ত্বেও রাইফেল থেকে গুলি বেরোলো না? কারণটা জেনেছিলাম অনেক পরে। ম্যান্টনের ম্যানেজার রাইফেলটা দেখবার সময় আমাকে বলে দিয়েছিলেন যে এর ঘোড়াটা 2বার টানতে হয়। তথাকথিত এ ধরনের উন্নত প্রকারের রাইফেল ইতিপূর্বে ব্যবহার না করায় আমার জানা ছিল না যে ঘোড়াটা প্রথমে সামান্য টানলে ওটার ঢিলা ভাবটা কাটে এবং পরের টানে স্ট্রাইকারটা কার্তুজে লাগে। আমার ব্যর্থতার এহেন কারণটা বালা সিংকে ব্যাখ্যা করলে সে নিজেকেই দোষারোপ করে বলে, আমি যদি আপনার ভারী রাইফেল আর সুটকেসটা আনতাম তবে এরকমটি ঘটতো না। সে সময় আমারও ওই রকমই মনে হয়েছিল, কিন্তু যতই দিন গিয়েছে মনে হয়েছে আমার হাতের ভারী রাইফেলটা থাকলেও হয়তো সেই সন্ধ্যায় আমি বাঘটাকে মারতে পারতাম না। মানুষ খেকোটার সন্ধানে পরদিন সকালে আবার অনেকটা হাঁটলাম, এবং অবশেষে রেস্ট হাউসে ফিরে আসতেই জনৈক উত্তেজিত মানুষ আমাকে সেলাম জানিয়ে বললে যে বাঘটা সদ্য তার একটা গরুকে মেরেছে। বিগত সন্ধ্যায় আমি যে উপত্যকায় বসেছিলাম তারই অন্য ধারে লোকটি যখন গরু চড়াচ্ছিল তখনই বাঘটা এসে তার সেই লাল গরুটাকে মারে, কদিন আগে যেটার বাচ্চা হয়েছিল। আর এখন, লোকটা জানালো, বাছুরটা মরবে দুধের অভাবে। দুধেলা গাই তো আর একটাও আমার নেই। গত সন্ধ্যায় বাঘটার ভাগ্য ছিল সুপ্রসন্ন, কিন্তু ভাগ্য তাকে চিরকাল অনুগ্রহ দেখাবে না, আর এই গরু মারার অপরাধেই তাকে মরতে হবে, কারণ পাহাড়ি অঞ্চলে একে গরুর সংখ্যা নগণ্য। তদুপরি একজন গরিব মানুষের
দুধেলো গাই হত্যা আরো সাংঘাতিক। ফেলে আসা অন্য গরুগুলোর জন্য লোকটার ভাবনা ছিল না, কারণ প্রাণ ভয় ইতিমধ্যেই তারা ছুটে পালিয়েছে গ্রামের দিকে। সুতরাং আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করায় আগ্রহী ছিল। বেলা 1টায় আমরা বেরিয়ে পড়লাম। লোকটা আমার পথপ্রদর্শক, আমি ওর পেছনে পেছনে চলেছি, আর আমার পেছনে মাচান বাঁধবার সরঞ্জাম নিয়ে আমার 2জন লোক। পাহাড়ের পাশের এক টুকরো খোলা জমিতে দাঁড়িয়ে আমার পথপ্রদর্শক আমাকে জায়গাটার অবস্থান বিষয় বুঝিয়ে দিল। পাহাড়ের ওপর থেকে সিকি মাইল নিচে একখণ্ড সবুজ জমিতে যখন তার গরুগুলো চড়ছিল, তখন উপত্যকার দিক থেকে বাঘটা বেরিয়ে এসে তার গরুটাকে মারে। বাকি গরুগুলো ভীত হয়ে পাহাড় পেরিয়ে ছুটে অন্য প্রান্তে তাদের গ্রামে পৌঁছেছে। আমাদের গ্রামে পৌঁছবার সহজ উপায় হলো উপত্যকা পার হয়ে যাওয়া, কিন্তু যেহেতু বাঘটা আমি বিরক্ত করতে চাইনি, সে কারণেই আমরা উপত্যকার মাথার ওপর দিয়ে ঘুরে গরুটাকে যেখানে মারা হয়েছে সেখানে নেমে এলাম। যে শৈলশিরার ওপর দিয়ে শঙ্কিত গরুগুলো ছুটে পালিয়েছে আর যেখানে তারা চড়েছিল, এই দুয়ের মধ্যবর্তী স্থানটা ফাঁকা ফাঁকা বৃক্ষের জঙ্গল। দৌড়ে ছোটা পশুগুলোর পায়ের ছাপ স্পষ্ট হয়ে আছে দোআঁশ মাটির ওপরে, আর এই ছাপ ধরে এগিয়ে অনায়াসে পৌঁছানো গেল যেখানে এই দৌড়ের শুরু। এখানে জমে আছে চাপ চাপ রক্ত, আর টেনে নিয়ে যাবার দাগের সূত্রপাত এখান থেকে। পাহাড় অতিক্রম করে এই দাগটা চলে গিয়েছে 200 গজ দূরের এক গভীর জঙ্গলাবৃত গিরিখাত পর্যন্ত। এখানে একটি ছোট জলধারাও বর্তমান। এই খাতের পথ দিয়ে বাঘ তার শিকারকে ওপরে নিয়ে গেছে। ফাঁকা মাঠের ওপরে সকাল 10টা নাগাদ গরুটাকে মারা হয়েছে, আর তারপরই বাঘটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে লোকচক্ষুর অন্তরালে কোনো নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে লুকিয়ে রাখবার জন্য। অতএব সেই মতো সে ওটাকে গিরিখাত দিয়ে টেনে নিয়ে গেছে, লুকিয়ে রেখেছে তারই কোনো সঙ্গোপনে, আর তারপর গেছে খাত ধরে নিচের উপত্যকার দিকে। থাবার ছাপে এর চিহ্ন স্পষ্ট। যে অঞ্চলে মানুষ এবং গৃহপালিত পশুরা চলাফেরা করে সেখানে বাঘটার অবস্থান বিষয় ঠিক ঠিক বলতে যাওয়া বোকামি, কারণ সামান্য বিরক্ত বোধ করলেই সে স্থান ত্যাগ করবে। সুতরাং যদিও থাবার ছাপ খাত ধরে নিচে নেমে গেছে, তবুও 3জনকে সঙ্গে নিয়ে অত্যন্ত সাবধানতায় আমি খাতের পথ ধরে এগোলাম। শৈলশিরা থেকে 200 গজ নিচে আমরা যেখানে এসে পৌঁছেছি, বৃষ্টির জলের ধারাপাতে পাহাড়ের পাশে সেখানে সৃষ্টি হয়েছে একটা বড় গর্ত। এখান থেকেই গিরিখাতের শুরু। গর্তটার ওপর দিকে যেখান থেকে 15 ফুট খাড়াই নেমে গেছে, সেখানটা বহু আগে সৃষ্ট, আর এখন সেখানে 10 থেকে 12 ফুট লম্বা ওক আর মান্দানি গাছ বেড়ে উঠেছে। এই কচে গাছের অরণ্য এবং 15 ফুট খাড়াইয়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত খোলা জায়গায় বাঘটা তার শিকার এনে রেখেছে। গরুর মালিক যখন অশ্রুসজল চোখে বলল যে এই যে পশুটা সামনে মৃত অবস্থায় পড়ে আছে, সেটাকে সে কেবলমাত্র ছোট থেকে বড়ই করেনি, সে ছিল তার সবচেয়ে প্রিয়, তখন আমি গভীর সমবেদনা বোধ করছিলাম। পশুটার কোনো অংশ তখনও ছোঁয়া হয়নি। বাঘটা ওটাকে টেনে এনে রেখেছে পরে সময় মতো খাবে বলে। এখন একটা বসবার জায়গা খুঁজে বার করতে হবে। কয়েকটা বড় ওক গাছ আছে খাতের ওপারে, কিন্তু কোনোটা থেকে মড়িটাকে দেখা যায় না, আর ও গাছে চড়াও কঠিন। মড়িটা থেকে 30 গজ নিচে এবং খাতের বাঁ দিকে একটা ছোট শক্ত হলি গাছ। তার ডালগুলো গুড়ি থেকে সমকোণে বেরিয়ে এসেছে, আর মাটি থেকে 6 ফুট উঁচুতে বেশ একটা ডাল সেখানে বসা যায়, আর অন্য যে একটি ডাল সেটাতে পা রেখে আমি আমার
পাকে বিশ্রাম দিতে পারি। কিন্তু মাটির অত কাছে বসতে চাওয়াতে আমার 3জন সঙ্গী প্রবলভাবে আপত্তি জানালো। যাই হোক, বসার উপযুক্ত অন্য দ্বিতীয় গাছ খুঁজে পেলাম না, সুতরাং হলি গাছটাই সম্বল। লোকদের সরিয়ে দেবার আগে বলে দিলাম যে গত সন্ধ্যায় আমি যে কুড়েতে ছিলাম, না ডাকা পর্যন্ত অথবা আমি যতক্ষণ না যাই ততক্ষণ সেখানেই তাদের অপেক্ষা করতে। উপত্যকার আড়াআড়ি এর দূরত্ব হলো প্রায় 1/2 মাইল, আর ওরা আমাকে বা মরিটাকে দেখতে পাবে না। অবশ্য হলি গাছের পাতার ফাঁক দিয়ে কুড়েটা আমি ঠিকই দেখতে পাবো। বিকেল 4টে আমার লোকজনেরা চলে গেল, আর আমি দীর্ঘ প্রতীক্ষার প্রস্তুতি নিয়ে হলি গাছের শাখায় বসে গেলাম। কারণ পাহাড়টা পশ্চিমমুখ, আর সূর্যাস্তের আগে সম্ভবত বাঘটা আসবেই না। বাঁ দিকে হলি গাছের ফাঁক দিয়ে গিরিখাতের 50 গজ পর্যন্ত আমার দৃষ্টির সীমায়। সামনে প্রায় 10 ফুট গভীর ও 20 ফুট চওড়া গিরিখাত আমার চোখে স্পষ্ট, আর সামনে পাহাড়ের কেবল পাথর আর পাথর, কোনো গাছ নেই। দক্ষিণে আমার প্রসারিত দৃষ্টিতে শৈলশিরা স্পষ্টতর, কিন্তু মরিটা একেবারেই দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে আছে ঘন কচি গাছের অরণ্যে। আমার পেছনে রিঙ্গালের ঘন বন গাছ পর্যন্ত ছড়িয়ে মরিটাকে আমার চোখের আড়াল করেছে। জলধারা সৃষ্ট গর্তে মরিটাকে রেখে বাঘটা কাঁধ ধরে নেমে গেছে, এবং এই অনুমানের যুক্তি আছে যে সে ফেরবার সময় ওই পথেই ফিরবে। এ কারণেই খাতের দিকেই আমার মনোযোগ বিধে রেখেছিলাম, যাতে করে বাঘটার ওপর সরাসরি গুলি চালাতে পারি। অত্যন্ত কাছে থেকেই যে আমি তাকে মারতে পারবো এ বিষয়ে আমি ছিলাম নিঃসন্দেহ, আর অধিকতর নিশ্চিত হবার জন্যে যদি প্রয়োজন হয় তবে দ্বিতীয়বারও যাতে গুলি চালাতে পারি তাই আমার রাইফেলের 2টো ঘোড়াই তৈরি রেখেছিলাম। এখানে জঙ্গলে আছে সম্বর, কাকার ও লাঙ্গুর আর মনার, পাহাড়ি নীল হাতি চাচা, ছাতারে, দামা ও নীলকণ্ঠ। যেহেতু এরা সকলেই বিড়াল পরিবারের একজনকেও দেখলেও আওয়াজ করে ডাকবে, সে কারণেই ভেবেছিলাম যে বাঘটা আসবার জানান আমি পেয়ে যাব। কিন্তু ভুলই ভেবেছিলাম। কোন রকম সতর্কতার সংকেতের আগেই অকস্মাৎ বাঘটা মরিটার কাছে পৌঁছে যাবার পায়ের শব্দ পেলাম। খাদ ধরে বাঘটা সম্ভবত জলপানের জন্য নিচে নেমেছিল। তারপর রিঙ্গালের অরণ্যানী ঘুরে আমাকে না পার হই সে পৌঁছেছে মরিটার কাছে। এতে আমি কোনো অকারণ দুশ্চিন্তা বোধ করিনি, কারণ দিনের আলোয় বাঘেরা মরির কাছে কখনো সুস্থিরতা বোধ করে না, এবং নিশ্চিন্ত ছিলাম যে হয় এখনই অথবা সামান্যকাল পরে বাঘটাকে আমার সামনের খোলা মাঠে দেখা যাবেই। মাংসের বড় বড় টুকরো ছিঁড়ে ছিঁড়ে বাঘটা প্রায় মিনিট 15 ধরে খাচ্ছিল। এমন সময় দেখতে পেলাম একটা ভাল্লুক পাহাড়ের গা ধরে বাঁ থেকে ডান দিকে আসছে। এটা ছিল হিমালয়ের বেশ বড় জাতের কালো ভাল্লুক। গড়িয়ে গড়িয়ে চলছিল সে, যেন এখান থেকে ওখান যাবার জন্যে যত সময়ই লাগুক তাতে তার কিছুই এসে যায় না। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পাহাড়ের নিচের দিকে মুখ ফেরালো, তারপর শুয়ে পড়ল। 1-2 মিনিট পরে মাথাটা তুলে বাতাসে গন্ধ শুকলো, তারপর আবার শুয়ে পড়ল। দিনের আলোয় যেহেতু পাহাড়ে বাতাস নিচু থেকে উঁচুর দিকে বয়ে চলে, সেহেতু ভালুকটা মাংস এবং রক্তের গন্ধ পাচ্ছিল, আর তার সঙ্গেই মেশানো ছিল বাঘের গায়ের আঘ্রাণ। আমি ছিলাম মরিটার সামান্য ডাইনে, সে কারণে সে আমার গন্ধ পায়নি। এরপরেই সে উঠে দাঁড়ালো এবং হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে বাঘটার দিকে এগোতে থাকলো। কোনো ভাল্লুক এভাবে গুড়ি মেরে পাহাড় থেকে নেমে আসছে, এই দৃশ্য আমার বিস্ময়কর। তাকে ওইভাবে যেতে হবে প্রায় 200 গজ।
আর যদিও বাঘ বা চিতার মতো গুড়ি মেরে এগোবার মতো শরীর তার নয়, তবু সে জায়গাটা পেরুলো সাপের মতো স্বচ্ছন্দে আর ছায়ার মতো নিঃশব্দে। আর যতই সে কাছে এগোচ্ছিল, ততই যেন তার সাবধানতা স্পষ্ট হচ্ছিল। গর্তটার ওপরে যে 15 ফুট খাড়ায়, তার ধারটা আমি দেখতে পাচ্ছিলাম, আর জায়গাটার কয়েক ফুট কাছাকাছির মধ্যে এসেই সে পেটে হেঁচড়ে এগুতে থাকলো। গর্তের ওপর থেকে মাথা উঁচু করে ভাল্লুকটা একবার দেখে নিল যে বাঘটা তখন পরমানন্দে ভোজনে ব্যস্ত। তারপর নিচের দিকে দেখে নিয়ে মাথাটা আস্তে পিছিয়ে নিল। আমার উত্তেজনা তখন চূড়ান্তে পৌঁছে সারা শরীরে কাঁপন ধরিয়েছে, আর মুখ গলা শুকিয়ে কাঠ। হিমালয়ের ভাল্লুককে আমি দুবার বাঘের মড়ি নিয়ে উধাও হতে দেখেছি। বাঘ অবশ্য কোনোবারই সামনে ছিল না। আর দুবার দেখেছি চিতাকে তাড়িয়ে ভাল্লুককে তার মড়ি কেড়ে নিয়ে চলে যেতে। কিন্তু এবারে বাঘ, এবং বিরাটাকার পুরুষ বাঘ তার মড়ির সামনে, এবং চিতার মতো তাড়িয়ে দেবার জন্তুও সে না। মনে মনে ভাবছিলাম, জঙ্গলের রাজাকে তাড়িয়ে দেবার চেষ্টায় মেতে ওঠার মতো বোকামো নিশ্চয়ই ভাল্লুকটা করবে না। কিন্তু ভাল্লুকটা যেন সেটার বাসনাতেই ছিল। আর বাঘটা যখন একটা হাড় চিবোতে ব্যস্ত, তখনই তার সে সুযোগ এলো। জানি না ভাল্লুকটা ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কিনা। যাই হোক, বাঘটার এই হাড় চিবোবার ব্যস্ততার সুযোগে ভাল্লুকটা নিজেকে গর্তের কিনারে টেনে আনলো। তারপর পা দুটো জড়ো করে এক ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে নিজেকে গর্তের মধ্যে ছুঁড়ে দিল। মনে হয় সে চিৎকার করেছিল বাঘটাকে হতচকিত করবার জন্য, কিন্তু দেখে মনে হলো তার সে চেষ্টায় ফল হয়নি, কারণ ভাল্লুকের ভয়ঙ্কর চিৎকারের উত্তরে তখন বাঘটা আরো ভয়ঙ্কর গর্জন শোনা গেল। বন্যেদের মধ্যে লড়াই হয় কদাচিৎ, এবং আমার জ্ঞানত এই দ্বিতীয়বার আমি দুই ভিন্ন জাতের পশুদের মধ্যে লড়াই দেখছি, যে লড়াই শুধু লড়াইয়ের জন্য খাদ্য খাদক সম্পর্কের সূত্রে নয়। এই লড়াই আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, এবং এর কারণটা আমি আগেই বলেছি। কিন্তু শব্দের প্রত্যেকটি অনুরণে ঘটনাটি স্পষ্টতর। গর্তের ছোট সীমায় ঘটনাটি ঘটার ফলে এই শব্দ ছিল ভয়াবহ, এবং আমার সৌভাগ্য যে লড়াইটা চলছিল সরাসরি, আর এমন দুপক্ষের মধ্যে যারা নিজেদের প্রতিরক্ষার সমর্থ, এবং তৃতীয় পক্ষ রূপে আমি এর মধ্যে জড়িয়ে পড়িনি। উত্তেজনায় হৃদস্পন্দনের গতি দ্রুততর হওয়া, রক্তের বেগও বেড়েছিল, এবং মনে হচ্ছিল সময় যেন থেমে আছে। লড়াইটা চলে মিনিট 3 বা তারও বেশি হতে পারে। যাই হোক, যখনই বাঘটা বুঝলো যে প্রতিপক্ষকে যথেষ্ট শায়েস্তা করা হয়েছে, তখনই সে রণে ভঙ্গ দিয়ে এক লাফে আমার সামনে খোলা মাঠে এসে দাঁড়ালো, আর তারই পেছনে পেছনে চিৎকার করতে করতে এলো ভালুকটা। রাইফেলটার দিকে যে মুহূর্তে বাঘের বাঁ কাঁধে লক্ষ্য স্থির করেছি, তৎক্ষণাৎ সে বাঁ দিক ঘুরে এক লাফে 20 ফুট লম্বা খাতটা পার হয়ে আমার পায়ের নিচে এসে পড়ল। সে যখন শূন্যে, তখন আমি রাইফেলটা ঘুরিয়ে গুলি ছুঁড়েছিলাম, এবং আমার উদ্দেশ্য মতোই সেটা লেগেছিল তার পিঠে। গুলির প্রত্যুত্তর পাওয়া গেল তার ক্রুদ্ধ গর্জনে, আর তারপর সশব্দে গিয়ে পড়ল আমার পেছনে রিঙ্গাল বনে। শোনা গেল তার কয়েক গজ এগিয়ে যাবার শব্দ, এবং এরপরে নীরবতা। ভাবলাম গুলিটা তার হৃৎপিণ্ড বিদীর্ণ করেছে, এবং তাতেই তার মৃত্যু ঘটেছে। .512 কর্ডাইট রাইফেল যে কোনো জায়গায় ছুড়লেই আওয়াজটা হয় জোর, কিন্তু এখানে এই খাতে সেটা শোনালো কামান গর্জনের মতো। কিন্তু উন্মত্ত ভালুকটার এই শব্দে কিছুই হলো না। বাঘটার পেছনে পেছনে এসেও সে বাঘের মতো লাফিয়ে খাত পার হবার চেষ্টা না করে পার বেয়ে নেমে এসে সোজা আমার দিকে এগিয়ে এলো। এমন একটা জানোয়ার
যে বাঘকে তার মড়ি থেকে হটিয়ে দেবার সাহস রাখে। তাকে মারবার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু ওই সগর্জন ভয়াবহতাকে কাছে আসতে দেওয়া পাগলামেরই নামান্তর। সুতরাং সে যখন আমার থেকে কয়েক ফুট দূরত্বে ব্যবধান, তখনই আমার রাইফেলের বাঁ নলের বুলেটটা তার কপাল লক্ষ্য করে ছুড়লাম। উপর হয়ে পড়ে আস্তে আস্তে সে পিছলে নেমে যেতে থাকলো, যতক্ষণ না তার কোমরটা অপর পারে আটকালো। এক মুহূর্ত আগে জঙ্গলে যেখানে ক্রুদ্ধ গর্জন আর ভারী রাইফেলের আওয়াজ উচ্চকিত ছিল, এখন সেখানে গভীর নৈশব্দ। আমার হৃৎপিণ্ডের স্পন্দন ধীরে স্বাভাবিক হয়ে এলো। সিগারেট খাবার কথা মনে এলো। দু হাঁটুর ওপর আড়াআড়ি ভাবে রাইফেলটা রেখে সিগারেট আর দেশলাইয়ের জন্যে দু হাত দু পকেটে ঢোকালাম। আর সেইখানেই আমার ডান দিকে কোনো চলার শব্দ হলো। মাথাটা ঘুরিয়ে দেখলাম, ২-১ মিনিট আগে বাঘটা যে খোলা মাঠটা লাফিয়ে পার হয়ে এসেছিল, এখন সেখানেই ধীর পদে হাঁটছে আর তাকাচ্ছে, আর মৃত শত্রুর দিকে, আমার দিকে নয়। জানি ঘটনাগুলো যেমনভাবে ঘটেছে, অবিকল তা বলে গেলে শিকারীরা আমাকে লক্ষ্যভেদে উৎকর্ষতার অভাব ও মারাত্মক অসাবধানী রূপে চিহ্নিত করবেন। লক্ষ্যভেদের উৎকর্ষতা বিষয় অভিযোগের বিরুদ্ধে আমার সপক্ষে বলার কিছু নেই, কিন্তু অসাবধানতার অপরাধ আমি স্বীকার করতে রাজি নই। যখন বাঘের পিঠ লক্ষ্য করে গুলি ছড়েছিলাম, আমি নিশ্চিত ছিলাম যে তাকে মারাত্মক আঘাত করা হয়েছে। আর প্রতিক্রিয়া ক্রুদ্ধ গর্জনের পর উন্মাদের মতো ছুটে যাওয়া এবং অকস্মাৎ সমস্ত শব্দ বন্ধ হওয়ায় মৃত্যুটা বাঘটার তরফেই ঘটেছে এমন ধরে নেওয়াই যুক্তিসঙ্গত। আমার দ্বিতীয় গুলিতে ভালুকটা সঙ্গে সঙ্গেই মারা গেল। এরকম দেখে আমি যখন গাছের ওপর ছিলাম, তখন রাইফেলটা হাঁটুর ওপর আড়াআড়ি রাখবার আগে দ্বিতীয়বার গুলি ভর্তি করবার প্রয়োজন বোধ করিনি। বাঘটাকে জীবন্ত ও আহত অবস্থায় দেখে আমি বিমূঢ় হয়ে ২-১ সেকেন্ড সময় নষ্ট করলাম, আর তারপরেই দ্রুত ব্যবস্থা নিলাম। রাইফেলটা ছিল আন্ডার লেভেল মডেলের। লিভারটা ট্রিগার গার্ডের সঙ্গে দুটি লাগ দিয়ে জোড়া, ফলে চটপট গুলি ভরা শক্ত, আর তার উপর বাকি গুলিগুলো ছিল আমার প্যান্টের পকেটে। দাঁড়ানো অবস্থায় সেখান থেকে গুলি বের করা সহজ, কিন্তু একটা সরু ডালের ওপর বসে তা তত সহজ ছিল না। ভালুকটা মৃত, সেটা বাঘের জানা ছিল কিনা, অথবা অকস্মাৎ কোনো আক্রমণ এড়াবার জন্য সে চোখ রেখেছিল কিনা, এর সকলই আমার অজ্ঞাত। যা হোক, সে খাড়া পাহাড়ের গা বেয়ে ধীর পদে এগিয়ে পৌঁছলো ৪০ গজ দূরের একটা জায়গায়। রাইফেল তাকের দিক থেকে যাকে সবচেয়ে ভালো বর্ণনায় বলতে পারি 11 o'clock। এবং যখন একটা বড় পাথরের চাঙড়ের ওপর দিয়ে সে চলছিল, তখন মাত্র একটা নলেই গুলি ভরে রাইফেলটা তুলে ধরে গুলি ছুড়লাম। গুলিতে সে পিছু হটে এক পাশে কাত হয়ে পড়ে গেল, অত্যন্ত বেকায়দা ভাবে। তারপরেই হাঁচড় পাঁচড় করে উঠে দাঁড়িয়ে শৈলশিখরের পাশ দিয়ে ঘুরপাক খেয়ে ল্যাজ তুলে ছুটে পালালো। নিকেলের আধারের ভরা নরম মাথা বুলেটটির গোড়াটা ছিল ইস্পাতের। সেটা বাঘটার মুখের কয়েক ইঞ্চি দূরে একটা পাথরে লেগে ফিরে এসে ওর মুখে লাগে, আর তাতেই তার ভারসাম্য নষ্ট হয়, কিন্তু কোনো ক্ষতি তাতে তার হয়নি। কিছুক্ষণ চুপচাপ ধূমপান করে আমি হলি গাছটা থেকে নেমে ভাল্লুকটাকে দেখতে গেলাম। আমি প্রথমে এটাকে যত বড় ভেবেছিলাম, আসলে তার চেয়েও বড়। বাঘের সঙ্গে তার স্বেচ্ছাকৃত লড়াই যে সাংঘাতিকই হয়েছে তা বোঝা গেল তার গলার ও অন্যান্য জায়গায় মোটা লোমের আবরণ ভেদ করে বেয়ে পড়া রক্তধারা, আর মাথার খুলির অনেক জায়গাতেই নখের ঘায়ে হাড় পর্যন্ত ছেঁড়া খোড়া।
ভাল্লুকের মতো শক্ত জীবের পক্ষে এই ধরনের আঘাত সামলে নেওয়া কঠিন নয়, কিন্তু নাকের উপর যে জখমটি হয়েছিল সেটাই ছিল তার পক্ষে চিন্তা এবং রাগের কারণ। সব মরদই নাকের ওপর আঘাত পেলে ক্ষুব্ধ হয়, আর ভাল্লুকটা কেবলমাত্র সেই নরম জায়গাটাতে আঘাত পায়নি, তার নাকটা প্রায় দুফালা হয়ে গেছে। জখমের সঙ্গে যুক্ত হয়েছে অপমানের বেদনা। সুতরাং হত্যার উদ্যগ্র বাসনা চোখে নিয়ে বাঘটা পিছনে ধাওয়া করায় তার পক্ষে আমার ভারী রাইফেলের গুলি ছোড়ার শব্দ না পাওয়াই স্বাভাবিক। ভালুকটার ছাল ছাড়িয়ে নেবার জন্যে আমার লোকজনদের ডেকে পাঠাবার মতো যথেষ্ট সময় আমার হাতে ছিল না। সুতরাং কুড়ে থেকে তাদের ডেকে নিয়ে রাত নামবার আগেই রেস্ট হাউসে ফিরলাম, কারণ মানুষ খেকোটা এই অঞ্চলেই আছে। আমার লোকেরা গ্রামের জনা 12 বা তার বেশি লোকজন সেই কুড়ে ঘরে জড়ো হয়েছিল, একাগ্রভাবে অপেক্ষা করছিল আমার আসার পথ চেয়ে। এবং যখন আমি তাদের মধ্যে গিয়ে পৌঁছলাম, তখন তারা বিস্ময় নির্বাক। সমবেত লোকগুলো আমার দিকে এমনভাবে চেয়ে আছে যেন আমি সদ্য মৃত্যুর হাত থেকে ফিরছি। বালা সিং এর মুখেই প্রথম কথা ফুটল, আর তার মুখ থেকে সব শুনে আমি কিছুমাত্র অবাক হইনি। তা কেন বলে? আমরা আপনাকে আগেই অনুরোধ করেছিলাম, বালা সিং বলল, মাটির অত কাছাকাছি না বসতে। যখন প্রথম আমরা আপনার চিৎকার শুনলাম এবং পর মুহূর্তে কানে এলো বাঘের গর্জন, তখন স্বভাবতই ধরে নিয়েছিলাম যে বাঘটা আপনাকে গাছ থেকে টেনে নামিয়েছে এবং আপনি নিজেকে বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়ছেন। তারপর যখন বাঘের গর্জন থেমে গেল আর আপনার নিরন্তর চিৎকার শোনা যেতে থাকলো, তখন ভাবলাম বাঘটা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। পরে আমরা আপনার রাইফেলের দুটো গুলির শব্দ পেলাম এবং পরে তৃতীয়টা। তখন তা আমাদের কাছে বিরাট রহস্যই মনে হলো, কারণ একজনকে যখন বাঘ টেনে নিয়ে যাচ্ছে তখন সে কি করে রাইফেল চালাতে পারে তা কিছুতেই আমাদের মাথায় ঢোকেনি। আর যখন আমরা উপস্থিত লোকেদের সঙ্গে আমাদের কর্তব্য স্থির করতে ব্যস্ত ছিলাম, তখনই আপনি হঠাৎ এসে পড়ে আমাদের মুখ বন্ধ করে দেন। বাঘ মারবার সমস্ত আয়োজনের বিষয়ে জেনে যারা তার শব্দ সংকেত পাবার জন্য কান পেতে অপেক্ষা করছে, তাদের পক্ষে সে উৎকণ্ঠার মধ্যে ভাল্লুকের চিৎকারকে মানুষের চিৎকার ভেবে ভুল করা খুবই সম্ভব, কারণ উভয়ের মিলও যথেষ্ট এবং বিশেষ করে দূর থেকে এটির থেকে ওটিকে তফাৎ করা অসম্ভবই। আমি যখন লোকদের তারা যা শুনেছে সে সমস্ত ঘটনা ও ভাল্লুক মারার কথা বলছিলাম, ততক্ষণে বালা সিং আমার জন্য 1 কাপ চা তৈরি করে ফেলেছে। ভাল্লুকের চর্বি বাতের ওষুধ হিসেবে মহার্ঘ, এবং তারা যখন জানলো যে ওটা আমি চাই না আর তারা তা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে, তখন তারা মহা খুশি। পরদিন সকালে আমি যখন ভাল্লুকের ছালটার জন্য যাত্রা করলাম, তখন আমার সঙ্গে অনেক লোক। তারা কেবলমাত্র চর্বিতেই আগ্রহী নয়, সেই সঙ্গে যে জানোয়ারটা বাঘের সঙ্গে লড়েছে তাকেও দেখতে চায়। আমি কখনো ভাল্লুককে মেপে বা ওজন করে দেখিনি, তবে ওরকম চোখেও পড়েছে কদাচিৎ। আর সেদিন সকালে যেটার ছাল ছাড়িয়েছিলাম সেটার মতো বড় এবং মোটা হিমালয়ের ভাল্লুক আমি কখনো দেখিনি। ভাল্লুকের চর্বি আর মূল্যবান অঙ্গগুলো ভাগ হয়ে যেতে সকলেই আনন্দের সঙ্গে দাবিধুরায় ফিরে চলল, এবং আমার কাছ থেকে চামড়াটা পেয়ে সবচেয়ে খুশি ও সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠল বালা সিং। পিঠে সেটাকে বেঁধে গর্বের গর্বিত পদক্ষেপে সেও পা মেলালো। বাঘটা আর ফিরে আসেনি তার অর্ধসমাপ্ত ভুক্তাবশেষের কাছে। সন্ধ্যার মধ্যেই শকুনের পাল, গরু আর ভাল্লুকের হাড়গুলো পরিষ্কার করে ফেলেছিল।